আমার সিনেমা যদি ভালো হয় পরে যে আসবে তার জন্য ভালো, তা না হলে ক্লাস 9-এ যে পড়ে সে কি ক্লাস 10-এ উঠবে না? আর আপনার ছবিটা যারা দেখতেছে তারা জীবন অন্য ছবি দেখবে না। ক্লাস 10-এ যে পড়ে সে কি ফার্স্ট ইয়ারে উঠবে না? নাকি আমি ফার্স্ট ইয়ারে উঠতে দেবো না? আপনি কিন্তু আমাকে ভাই, মানে আমি জানি যে আপনি যথেষ্ট রিয়েল অ্যান্সার দেন, যেটা আপনি পছন্দ করেন না ওটাও আমি জানি, সেটা হচ্ছে কাউকে তুলনামূলক প্রশ্ন। এটা আমার খুবই অপছন্দ। আমরা এই ধরনের কোনো প্রশ্নই কখনো যাবো না। সবাই ভালো তার নিজের নিজের জায়গায়। কারণ হচ্ছে জিনিসটা তো পুরোটাই আপেক্ষিক। আপেক্ষিক। তুমি জীবনের প্রথম সিনেমা করছো যেটা, সেই সিনেমা হলে গিয়ে দেখেছি, ঠিক আছে না? এবং আমি ইচ্ছা করেই দেখতে গেছি যে আসলে আমাদের সিয়াম সিনেমাতে কি করছে আমি দেখা দরকার। আমাদের সিনেমা কিন্তু বললাম, তো দেখলাম যে না ঠিকঠাক আছে, সিয়াম ইজ ফাইন। তুমি দেখো আমি যে কথাটা বলছি তুমি পাঁচশোটি দেওয়ার জন্য না, তুমি কি রিয়াকশনস পাও না? তাহলে এখন ধরো আমি সিনেমার নায়ক হতে চাই না, আমি একজন অভিনেতা, আমার জীবন শুরু হওয়ার কথা ছিল সিনেমায়, ভালোবাসার মূল্যগত সিনেমার নাম, সোহেল রানা ছিল এটা ডিরেক্টর, আমি পালাইছিলাম সেট থেকে। মানে আমার আমার আমাকে উনি পছন্দ করেছে, তখন আমার বয়স মাত্র কত 24 হবে। উনি আমাকে পছন্দ করছে, উনি আমাকে নিবে, তারপরে এই গল্পটা তোমার শোনা হচ্ছে। এটা তো ইন্টারেস্টিং গল্প। হ্যাঁ, ভালোবাসার মূল্য কত, তো অনন্ত হীরা, নুনা আফরোজ তাদের সঙ্গে আসবে সোহেল রানা দা আপনি বলে নাটকে অভিনয় জানা, এরকম একটা ছেলে দরকার, নতুন ছেলে। তখন তারা আমার পাশে সোহেল রানা তার বাসায় আমাকে ডাকলেন। আপনি থিয়েটার করেন তো? হ্যাঁ, তারপরে আমাকে ডাকলেন, আমাকে পছন্দ করছে, উনি আমাকে তাদের অফিস আমি মোটামুটি ডিটারমিন যে আমি সিনেমা করতেছি। তখন 24 আমার পেয়ে, তো আমি 24 বললাম কি আমি তো সিনেমার চান্সে আছি, আমাকে ডাকছে চুমকি দেখলাম যে মুখটা কালো হয়ে গেছে। ধারণা যে সিনেমায় গেলে নায়কটা নষ্ট হয়ে যাবে, নায়কটা যদি অন্য নায়িকার প্রেমে পড়ে তো অন্য নায়িকা দাঁড়িয়ে, তখন আমি তাকে বুঝলাম কারণ শাহরুখ খানকে বিয়ে করছে, হ্যাঁ সে তো ভালো আছে, আমির খান বিয়ে করছে, অসুবিধা দেখে তাদেরকে সে বলে যে না শাহরুখ আমির খানের তুলনা তোমার এখানে, যাই হোক আমার বড় ভাই আমার সাথে খুবই, আমি আসলে ওনার দ্বারাই এই নাই, যেহেতু জায়গা উনি নাই, তাকে জিজ্ঞেস করলাম ভাই কি আপনি যেখানে একটা করতে সিনেমা করবেন দুটা কইরা দুই মিনিটে পালালে কিছুই কিছুই থাকবে না, আমি আর ঘুমাতে পারি না, সিনেমা আমার তখন মোবাইল সাথে দেখা করতে গেলাম, বলছে 2 দিন পরে যদি তোমার সাথে দেখা হয় তাহলে মনে হবে যে তোমার সাথে আমার জিনিসটা কন্টিনিউ হবে। তুমি যাও না সিনেমা, তুমি যাও নাই ছুটি নিয়ে। আমি তো দেখা করলাম এবং বুঝতে পারলো যে আমি সিনেমা করছি, আর এদিকে সোহেল রানা অনন্ত হীরা এবং এরা আমার খুঁজে বেড়াচ্ছে, আমার তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার বাসায় ফোন দিচ্ছে অনন্ত হীরা 7 দিন পরে যে তুই তোর জন্য আমার অত্যন্ত অপমান হচ্ছে। আমি বললাম আমার কাছে মনে হচ্ছে এবং কি অদ্ভুত ভাবে এই মানুষটা আপনার সাথে এখনো আছে এবং আমি চাই আপনার ফ্যামিলির হেড, সে এখন সে সবকিছু মেনটেন করে। আমি চাই সে সারা জীবন থাকবে। আপনি মনে হয় যে আমরা আমাদের আজকের যে পটেনশিয়াল অডিয়েন্স আমরা পেতে পারতাম, অথবা যে মানুষগুলোর আসলেই হলে যাওয়া দরকার অথবা কথা ছিল, আমরা যাদেরকে সবসময় মনে করেছি যে ওকে ফাইন, আমি কখনোই বলি না যে শিক্ষিত মানুষের জন্যই শুধুমাত্র শিল্প চর্চা, ব্যাপারটা শুধুমাত্র এমন না। যে মানুষটা সারাদিন কষ্ট করে খেটে খেয়ে তার অল্প ইনকাম করা টাকা থেকেও একটা টাকা বিনোদনের জন্য খরচ করছেন, তাকে তো আমরা ফেলে দিতে পারবো না। কিন্তু এটাও ফ্যাক্ট যে এই দর্শকরা আসলে কি দেখবেন, তাদেরকে কি আপনি কাটপিসে অভ্যস্ত করবেন? কারণ একটা কাটপিস যখন ঢুকে গেছে, ওই কাটপিস বেরোতে কিন্তু আমাদের 10 বছরের উপর লেগে গেছে। কথা যেটা বলছো তুমি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্র্যাকটিস তুমি আসলে কি দেখাবা। আমি যখন পরিচালনার সঙ্গে এখন আছি, আমি অভিনয় করছি, কিংবা আমার সমসাময়িক সময়ে যারা আমার যে বয়সের ছোট তারা পরিচালনা করছে, রায়ান নাবি তোমার ডিরেক্টর, রনি ভূমিন, কিংবা ধরো এই যে আরো যারা যারা আমাদের ইয়াং দীপঙ্কর,
সানিসার আমরা আপনারই তো ঘুরে ফিরে আপনারই তো বন্ধু আপনাদের কলিগ। এই যে ইয়াসমিন সেলিম, অমিতাভ রেজা, নুরুল আলম আকবি, তারপর ধরো জাকির হোসেন রাজু, সিনেমার রাজু স্যার নাম উনি ওনার চিন্তা ভাবনা খুব সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, এবং এরকমের দেখবেন যে গাজী মাহবুবের প্রেমের তাজমহল আমি দেখতে গেছিলাম, কি সুন্দর। রিয়াজ ভাই রিয়াজ ভাই এবং ধরো রিয়াজ ভাই, ফেরদৌস ভাইয়ের সময় কিছু ডিরেক্টর আছে, তারা তো খুব সুন্দর জিনিস চেষ্টা করেছে। তার মানে দেখো ঘুরে ঘুরে কিন্তু সিনেমার ক্ষেত্রে সবাই কিন্তু অভ্যস্ত করাটা কিন্তু দায়িত্ব। তোমার একটা সিনেমার নায়ক নায়িকা তার দেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে, So তার কিন্তু অনেক দায়িত্ব আছে অবশ্যই, এবং ডিরেক্টরেরও দায়িত্ব আছে আমি আমার হিরোকে প্রেজেন্ট করে। এবং এই যে গল্প বলার ধরন, একটা গল্প দেখা একটা গল্প। আমার রাজ্জাক কাপুরের গল্প তো এক ধরনের হিউম্যান ন্যাচার, এখন ইচ্ছা করলেই তো ধরো আরেকটা গল্পের মধ্যে আমি ওইরকম ভাবে অ্যাপ্রোচ যেতে পারবো না। ডিরেক্টর যদি তোমাকে কনভিন্স করতে পারে যে হ্যাঁ আমি তোমাকে দিয়ে অন্তর্জালে যে চরিত্রটা তুমি হয়তো করছো, আমি জানি আমার ক্যামেরাম্যান আছে। আমাদের মাসুম ভাই, রাজ্জাক ফুলের আমাদের ডিওপি মাসুম ভাই খুবই ভালো একজন মানুষ এবং খুবই হেল্পফুল একজন মানুষ। ভাগ্যক্রমে ওনাকে আমরা আমাদের অন্তর্জাল সিনেমাতে পেয়েছি। তো মাসুম ভাইয়ের কাজ দেখলে আমার মনে হয় যে তার ফ্রেমিং অথবা তার সেন্স যখন আপনারা দেখবেন আমার মনে হয় যে আপনাদের পছন্দ হবে। 31 তারিখে আপনারা দেখতে পাবেন, শেয়ারিং করে হবে। হ্যাঁ, So, দেখো তোমার ওখানকার গল্পটা টেকনোলজির সঙ্গে হিউম্যান, আমার Man and machine. ম্যান অ্যান্ড মেশিন, এটা হচ্ছে হিউম্যান অ্যান্ড নেচার। গল্পের ধরন আছে, সেই গল্পের ভিতরেই আমরা একটা কাহিনী বলছি, গান শোনাচ্ছি, কিংবা ধরো অদ্ভুত সুন্দর লোকেশন দেখাচ্ছি, অভিনয়ের সংলাপ। সংলাপ তো সিনেমাতে খুব খুব জরুরি। মানে তোমার একটা সংলাপ শুনেও কিন্তু মানুষের ভিতরে বোধ চেঞ্জ হয়ে যেতে পারে। তুমি আমার ট্রেলারের মধ্যে দেখবা যে ওই কথাগুলো অনেক হিট হয়েছে যে মাস্টার বই একটা সভা, সকলে ছাত্র মনে করে বাবু ভাইয়ের বাবুয়ের মধ্যে আমি যেমন একটা বলেছি, রতন চেনে তোমরাই চেনে মধু, স্টিমারের সারেন চেনে চিংড়ি মাছের মধু। এটা কিন্তু মিনিং আছে, মানে কে কোনটা চেনে। মানে বলে যে স্টিমারের সারেন চিংড়ি মাছের মধু চেনে, আর চেনে না, অবশ্যই চেনে, কিন্তু ওইটার সাথে সে বেশি একটা আছে। তার মানে রতন চেনে, মানে তুমি আমাকে চিনছো, আমি তোমাকে চিনছি বলেই কিন্তু আমরা দুজনে এখানে বসতে পারছি। তুমি যদি আমাকে না চেনো, আমি যদি তোমাকে না চিনি, আমরা কিন্তু মার চিনতে পারবো না। তোমাকে সিনেমার ক্ষেত্রে যেটা হয়, মানুষ টাকা দেয় তো, মানে টাকা দিয়ে তোমাকে দেখতে যাচ্ছে, সে কিন্তু এক্সপেক্ট করবে আমি ফুল প্যাকেজ পাবো। মানে ফুল প্যাকেজ বলতে মানে আমি একটু একটু হাসতে চাই, একটু কাঁদতে চাই, একটু প্রেম চাই, একটু শুনতে চাই সুন্দর কথা, শুধু গান চাই, একটু অ্যাকশন চাই, মানে সবকিছু মিলে ও কিন্তু দর্শক, সে কিন্তু সবকিছু মিলে তোমার কাছ থেকে প্রত্যাশা নিয়েই সে থাকে। যখন তার প্রত্যাশা এবং প্রাপ্তি এই দুটো জায়গায় যখন কম্বিনেশন হয় না, তখন সে বলে যে ধূর আজকের দিনটাই মাটি হয়ে গেল। আর যদি সে প্রত্যাশা এবং প্রাপ্তি দুটোই সে পেয়ে যায়, তখন সে কিন্তু হ্যাপি হয়ে বাসায় ফিরে যায়। তার মানে এটা দিয়ে কিন্তু আমাদের অনেক শিক্ষা আছে। যদি তুমি খুব ভালো করো, তাহলে তোমাকে ওই পর্যন্ত থামতে হবে, যাতে সেই প্রোডাক্ট অথবা সার্ভিসের উপযোগিতা তৈরি হবে। আমি তো আমার দর্শকের জন্য কাজ করে যাচ্ছি। আমি দর্শক আমার নাটক দেখে অনেকে হাসে, অনেকে কাঁদে, অনেকে রাগ করে, অনেকে আমি দাঁত নিয়ে যখন একটা মকবুল বানাইছিলাম বলছে এরকম সাব্বির ভাই দাঁত নিয়ে একটা নাটক করছে, ভালো লাগছে। আর কেউ কেউ বলছে সাব্বির দেখতে এত সুন্দর, দাঁতটা কেন লাগাইছে। আবার যখন মনে করো যে আমি একটা হাসির নাটক করছি, দাড়ি লাগিয়ে তখন বলছে কি সুন্দর। তার মানে দেখো আমি কিন্তু তার পারপাসে কাজ করছি। তুমি যে সিনেমাটা অভিনয় করছো তার জন্য তো কাজ করছো। আমার কথা হচ্ছে যদি আমার দ্বারা তিনি মোটিভেটেড হয়, কিন্তু এমনিতেই আমার কাছে আসবে, ভালোবাসার জন্যই তিনি আমার কাছে আসবে। আমি আমার কাজটা করে যাচ্ছি, দর্শকের কাছে পৌঁছে চাচ্ছি। দর্শক যদি পছন্দ করে আমাকে সে অ্যাকসেপ্ট করবে, পছন্দ না করে রিজেক্ট করবে। ভেরি সিম্পল। শ্রিয়াম, তুমি কয় বছরের ক্যারিয়ার? ফিল্মে 18 সালে লঞ্চিং হয়েছে, এক বছর তো করোনার ভিতরে অতিবাহিত আমরা, তাহলে 18, 19, 20, 21, 4 বছর, তার মধ্যে 1 বছর গ্যাপ আর কি, 3 বছরের ক্যারিয়ার। এই 4 বছরের ক্যারিয়ারে তোমাকে দর্শক যেভাবে রিসিভ করছে, ঠিক আছে, তো সেটা কি তুমি কি যদি গুড পারফর্মার না হইতা, তুমি যদি তার হৃদয়ের ভিতরে ঢুকতে না পারতা, সে তোমাকে নিত? আমি কি তোমাকে নিতাম? আমি কি তোমার পোড়ামন দেখতে যাইতাম? আগে প্রচার প্রচারণা তো মাইকে, তুমি প্রচার প্রচারণা হচ্ছে সবাই সবার খবর পেয়ে যাচ্ছে। টিকিট এখন আর ব্ল্যাক আর নাই, টিকিট এখন অনলাইনে বুক হয়ে যাচ্ছে, ঠিক আছে না? এখন তো সব চেঞ্জ হয়ে গেছে।
কারণ এই চেঞ্জের সাথে সাথে আমি যদি ভালো কাজটা করতে চাই বা পারি, সে তো দেখতে পাচ্ছে যে এটার ট্রেলারটা কেমন, এটার নামগুলো কেমন, এটার টিজারটা কেমন। তার ভেতরে যদি একটু চেঞ্জ মনে হয় যে আমি এটা দেখতে চাইবো, তাহলে সে এমনিতেই আসবে। কিন্তু আমাদের কাজ হচ্ছে তার মাথার পর্যন্ত পৌঁছানো যে আমি একটা কাজ করছি, সেই কাজটাই তো আমরা করছি। কিন্তু ভালো মন্দের হিসাবটা কিন্তু সে ডিসাইড করবে। এই জায়গাটা তো সবারই স্বপ্ন ভাই। আজকে আমার স্বপ্ন হয়তো 2018-তে পূরণ হয়েছে, আরেকটা ছেলের স্বপ্ন হয়তো 2025-এ পূরণ হবে, হবে তো। এই সিম্পল ছোট জায়গাটাতে কেন আরেকজনের স্বপ্ন পূরণের সময় আমরা তাকে ধাক্কা দিয়ে বলবো না যে ভাই দৌড় দেন আপনি, আমরা আছি, পড়লে দেখতেছি, আপনি দৌড় দেন। আমাদের সংকীর্ণতা কথা জানো, কুয়ার পানির মধ্যে আমরা মনে করি আমরা সাগরের মধ্যে আছি, কুয়ার ব্যাং মনে করে ওইটি আকাশের সামনে। আমাদের ইন্ডাস্ট্রিটা ছোট্ট একটা কুয়ার মধ্যে আছে। এর ভিতরে ব্যাং হয়ে যদি আমি মনে করি যে আমি একেবারে সবচেয়ে বড় একটা জায়গা আছে, তা না। আজকে আমাদের দেশে ওয়েব কাজ হচ্ছে, নাটকে, সিনেমায়, ইউটিউবের জন্য আলাদা নাটক হচ্ছে। তবে তুমি যেটা ভালো কাজ করো, তুমি একটা ভালো অভিনয় করেছো, মৃদা বনাম মৃদা, তার এখানে আমার তুমি আমার টোটাল টু বি ভেরি অনেস্ট, আমার 5-6জন ডিরেক্ট মানে আর্টিস্টকে নিয়ে আমাদের তো কাস্টিং করে, বাট যতজনকে নিয়ে কাজ আমার খুব সবাই খুব ভালো। এখন ধরো আমার এই রাত জাগা ফুলের জন্য তুমি জানো, তুমি যেভাবে করে একদম ওপেন আজকে আমার সাথে কথা বলতেছো, আমাকে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার কলিগরা, আমার বন্ধু, আমার তারা কিন্তু নানান রকমের ভাবে সবাই বলছে যে সাব্বিরকে আমরা পছন্দ করি, আপনার সাথে সাব্বিরের ছবি দেখতে আসেন। তো তারা কিন্তু তাদের ইমপ্রেশনস সব কিন্তু জানাচ্ছে, যে যেভাবে পাচ্ছে। অনেকে হয়তো সময়ের অভাবে পারে না, অনেকে পাচ্ছে। আমি মনে করছি যেটুকু আমার জন্য তারা করছে এটাও কিন্তু অনেক। আমার ছেলের বয়স 15, তাকে আমার কনভিন্স করতে হচ্ছে যে বাবা তুমি তো আমার সিনেমাটা দেখবা। আমি কিন্তু বলি না আমার সিনেমা দেখতেই হবে, আমার ছেলে কিন্তু আমি বলিনি, এখন বন্ধু বলিনি। তখন ওর সাথে আরো 3জন বন্ধু ছিল, ওরাও সব ইংলিশ মিডিয়াম। তুমি তোমার বন্ধুদেরকে যদি মনে হয় নিয়ে যেতে চাও তাহলে আইসো, যদি মনে না হয় তাহলে আইসো। ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ। আমরা সিনেমা দেখতে গিয়েছি কখনোই পালাইয়া মিটিং শুনতে লাগবে, কারণ সন্ধ্যার আগে তো বাসায় দিতে হবে, মিটিং শুনে না লাগলে তো হয় না। কিন্তু আব্বা না কোনো না কোনো বুঝে ফেলাই তো চোখে দেখবে সিনেমা দেখে গেলে। মানে খেয়াল করেন যে এই গ্যাপটা কোথায় চলে গেছে। আগে পোলাপাইন মাইর খেত পালায়া সিনেমা দেখার জন্য, এখন তাদেরকে বলেও ঠেইলেও পাঠানো যায় না। মানে আমরা এটা কিন্তু এটা আমাদের চিন্তার বিষয়। চিন্তার বিষয়। আমি মনে করি যে তুমি কাউকে জোর করে কোনো জিনিস দেখাতে পারবে না, আনটিল এন্ড আনলেস তার মধ্যে ওই আর্জ যে থাকতে হবে। আজকে মনে করো একজন সিয়াম, তাকে মানুষ পছন্দ করেছে, সেটা সে কি তার কাউকে টাকা দিয়ে পছন্দ করেছে? তা তো না। একজন মির সাব্বির, আমি আজকে 22 বছর ধরে অভিনয় করছি, আমি যদি অভিনেতা হিসাবে তাদের মনের মধ্যে ঢুকতে না পারতাম, তাহলে সে আমাকে এই 22 বছর ধরে সহ্য করতো না। আমার আপনার ফিল্মের একটা গান ভাই খুব পছন্দ হয়েছে, বন্ধু। আমি বন্ধু নিয়ে আলাদা কথা বলতে চাই না, আমি চাই যে আপনার গলা একটু আমরা সবাই বন্ধু গানটা শোনাবো। আপনি যেটা পারেন, ওরে বাবা 33 বছর কাইটটা গেছে, বলতে বলতে ফেনা তুলে ফেলছেন সব জায়গায়, আপনি গান গাইতে পারেন না, বলতে পারেন না। সেটা আমি আমার গলা তো গানের না ভাই, আপনি সব পারেন। মানে এটা ভাঙা গলা, তাই যাই হোক। রাহুল আনন্দ গাইছে বানর বন্ধু, বানর বন্ধু, কাউয়া বন্ধু, বন্ধু আমার সাপ, গরু বন্ধু, ঘোড়া বন্ধু, এতিম নাই বাবা, এতিম নাই বাবা, আমার এতিম নাই বাবা, পিঁপড়া বন্ধু, পিঁপড়া বন্ধু, মশা বন্ধু, বন্ধু আমার মাছি, দুনিয়াতে জীবন একটা, এই তো ভালো আছি, ভালো ভালো সবই ভালো, ভালো ভালো সবই ভালো, মানুষ জীবের সেরা, মানুষ জীবের সেরা, মস্ত বড় এই দুনিয়ায় বন্ধুতে মোর ঘেরা, বন্ধুতে মোর ঘেরা, বন্ধুতে মোর ঘেরা, মোর জীবনে নাই চাপ, আমি এতিম নাই বাবা, মোর জীবনে নাই চাপ, আমি এতিম নাই বাবা, কোন জীবনে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আমি ভাঙ্গা গলায় আমি ওয়েট করতেছি। কিন্তু রাহুল আনন্দ এটা নিয়েছে, মানে রাহুল আনন্দ কিন্তু প্রথম প্লেব্যাক জানো ফিল্মে। হ্যাঁ,
জনগণের রাহুলানন্দ প্রথম প্রেম। আপনি যদি আজকে অভিনেতা সাব্বির না হয়ে এটা যদি আপনার ডেবিউ হওয়া প্রথম ডিরেক্টরিয়াল জব হতো এবং আপনি একটা সিনেমাই বানাতে আসছেন, আপনাকে আপনার অন্য কোনো পরিচয় নেই, যে মানুষগুলোকে আপনি রিচ করতে পারছেন এরা তো সবাই নিজের নিজের প্রফেশনাল জায়গাতে নিজের নিজের জায়গাতে দে আর এট দ্য টপ, এবং এদেরকে পাওয়াটাও যতটা সহজ না, শিডিউল ম্যানেজ করা এবং কোঅর্ডিনেট করা সবই তো টাফ। এটা কি হইতো? এটা হতো এত ইজিলি অ্যাক্সেস করাটা কি তখন পসিবল হতো? মনে হয় না। তাহলে এটা কারণ একটা হচ্ছে যে আশীর্বাদ। এটা অবশ্যই আশীর্বাদ, এটা তো আমার বাবা মার দেওয়া। রাত জায়গা ফুলের আপনি সেই একটা মোমেন্ট বলেন যে মোমেন্টটা নিয়ে আপনি হয়তো 20 বছর পরেও কথা বলবেন এবং আপনার মনের অজান্তে ওইটা আপনার ভিতরে একটা বীজ বপন করে দিয়ে গেছে, ওই একটা মোমেন্ট। তৈসুদ্দিনের একটা ছোট্ট বাড়ি, যে বাড়িটা ডিমের খোসা হতো, সেই বাড়িটা যখন আমরা যে নদীর পাড়ে আমরা করেছি সেটা রেখে করতে গেছি, তখন আমরা সেই নদীর পাড়টা বেছে এবং একটা গাছের নিচে তৈসুদ্দিনের বাড়ি, সেই জায়গাটা কখনোই দেখা যায় না। একটা নদীর পাড়টা হয়ে গেছে। কিন্তু রাত জায়গা ফুলে তো রয়ে যাবে যতদিন। এটা কিন্তু এটা সিনেমার বিউটি, Yes. এটা সিনেমার বিউটি। রাজ্জাক সাহেব যেই ফ্রেম রেখে গেছেন সেই ফ্রেম তো আপনি আমি চাইলেও দেখতে পারবো না, ওই সময় ঢাকা। বাকিদের কথা তো জানি না, বাট আমি আসলে এক্সাইটেড। আমি তবে আজকে আমি তোমাকে এপ্রিশিয়েট করছি এই কারণে যে দেখো তোমার কাছ থেকেও শেখার আছে। না না, ইউ আর নট মাই টিচার। আমি শিক্ষার কথা বলছি এই কারণে, ধরো যে কাজটা আমি পারি না সেই কাজ তুমি করে ফেলছো। আমার উচিত ছিল তোমার সিনেমার প্রমোশনে গিয়ে কাজ করা, কিন্তু সেটা আমি পারি না, কিন্তু তুমি আমার ছবির প্রমোশনে কাজ করছো। এটা উদাহরণে থাকবে এই কারণে, কারণ আমি চাই যে পরবর্তীতে তোমার সিনেমার জন্য যদি আরেকজন কেউ তোমার মানে আরেকজন শিল্পী সে যেন তোমার পাশে এসে দাঁড়ায়। এটা এটা হবে, এটা এই এই শুরু হলো না, এটা হবে এই শুরু যেন বলতে থাকে। ইনশাআল্লাহ। এবং সিনেমাতে না, মানবিক জীবনযাপনেও যেন একজন আরেকজনের পাশে ভাবে থাকে। একজন আরেকজনের পাশে তুমি যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছো, এবং আমি চাই তোমার পাশেও আমি থাকতে। শানের সাফল্য কামনা করছি, তুমি রাত জাগা ফুলের সাফল্য কামনা করবে, এরপরে মুখোশ আসবে তার জন্য, এরপরে আরো যেসব সিনেমা আসবে না তাদের পাপপুণ্য আসবে, তারপরে আমাদের আরো অনেক বন্ধুদের ছবি আসবে। আমাদের জীবনের এই এই জায়গাটা, আমাদের অংশটা কিন্তু আমরা সবার মাঝখানে ছড়ানোর চেষ্টা করছি। এটা কিন্তু আপনি আমি যে কথা বলবো আমাদের মধ্যেই থাকছে না। ওই যে আপনি লঞ্চে যাওয়ার সময় যে দৃশ্যটা নিজের চোখে দেখছেন, এখন কিন্তু আপনি রাত জাগা ফুলে ট্রাই করলেন যে এটা বাকিদের মধ্যে ছড়িয়ে দিতে, এবং এটা কিন্তু আপনার সন্তান আপনার চোখ দিয়ে দেখবে। এটা আমি মনে করছি রাত জাগা ফুল আমার দেওয়ার কাজ শুরু হলো, সবাই শুধু নিয়েই যায়, কিছু দিতেও হয়। মির সাব্বিরের পরের ডিরেক্টরিয়াল সিনেমা আমরা কবে দেখতে পারবো? সিয়াম যেদিন শিডিউল দেবে, আপনি স্ক্রিপ্ট তো পাঠাচ্ছেন না, পাঠিয়ে দেবো। কবে পাঠাচ্ছেন? তুমি কবে করতে চাও বলো? আমি তো আপনাকে ডেট জিজ্ঞেস করতেছি, কারণ আমি সবকিছু অন ক্যামেরা রাখতেছি ভাই। আমি আমি প্রমাণ ছাড়া খেলবো না। আমি অন ক্যামেরা বলতেছি সিয়াম এবার আমাকে ডেট দিবে, আমি একটা সিনেমা করতে চাই। আমরা সিনেমা একসাথে সেই সিনেমাটা আমি শুধু ডিরেকশনে অভিনয় করব। আমি আপনাকে মানে আমি আপনাকে ডিরেক্টর হিসেবে আমি আমি চাই একটা জায়গাতে পুরো টাইম চাই। এবং আমি চাই যে সিয়াম যেভাবে করে মানুষের হৃদয়ে ঢুকছে, আমি আমার সিনেমার মাধ্যমে আর এক রকম ভাবে মানুষের হৃদয়ে ঢুকাই দেবো। এবং ইনশাআল্লাহ এটা আমরা করব। আমরা সাধারণ মানুষের জন্য সিনেমা বানাবো ইনশাআল্লাহ। তো যেই একটা জিনিস আমার খুব জানার ইচ্ছা ছিল যে একজন আর্টিস্ট গ্রো করতে তো অনেক সময় লাগে, একজন মির সাব্বির তো একদিনে হয় না, এবং মির সাব্বিরের জার্নি মির সাব্বিরের মতো। আপনার বাই এনি চান্স কি মনে হচ্ছে যে আপনাকে আমাদের আশেপাশে সুসম্পর্কের জন্য হোক অথবা ডিমান্ডের কারণে হোক, চ্যানেল ফোর্সের কারণে হোক, আপনাকে অনেকেই অনেক সময় অথবা আপনি নিজেও নিজেকে টাইপকাস্ট করার একটা চেষ্টা করছেন একসময়, এখনো করছি। কেন করছেন? না, কেন করছি? কারণ আমি তো ওই যে বাজার অর্থনীতির মাঝখানে পড়ে গেছি। সার্ভাইভাল কি তখন ছিল? অফকোর্স ওই টাইপ কাজের জন্য তো শুধু আমি একা দায়ী না, আমি তো ভার্সেটাইল অভিনয় করতে পারি। আপনারা আমাকে নেন নাই কেন? আপনাকে আমাকে করেন নাই কেন? এখন আপনি বলতেছেন সাব্বির টাইপ কাজ করে, সাব্বির কমেডি নাটক করে, সাব্বির কমেডি ছাড়া পারে না, স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে বলতেছে, বরিশালের ভাষা ছাড়া কথা বলতে পারে না। সাব্বিরের আপনি সেই সাব্বিরকে কখনো কি ট্রাই করছেন? আপনি যে আমাকে নিয়ে এখন কথা বলতেছেন, আজকে আমি একটা জায়গাতে দর্শক আমাকে ভালোবাসছে বলেই তো আপনি আমাকে নিয়ে কথা বলছেন। দর্শক আমাকে ভালো না বাসলে আপনি আমাকে নিয়ে কথাও বলতেন। সামর্থ্য নেই। সো সমালোচনা করার জন্য প্রস্তুতি অনেকেই থাকে,
তো যখন তোমার দুঃখের সময় কিংবা যখন তোমার সার্ভাইভিং এর সময় যখন তোমার পাশে কে দাঁড়ায়, কে তোমার সাথে থাকে, সেটা তো অনেক ইম্পর্টেন্ট। ভালোবাসাটা কিন্তু হুমকি আছে। তোমাকে তোমাকে কিন্তু অনেক কথা বলতে পারবে সিয়াম এটা ভালো করে দেবো, হ্যাঁ কিন্তু সিয়াম আসলে কিভাবে দাঁড়াইলো, সিয়াম কোথায় আসলো, কেন এই কাজটা করলো, কেন এই কাজটা বলে সিয়ামের এই সিনেমাটা পাবলিক। আরে ভাই তুমি নিচ্ছো নাকি? তুমি তো নাও না, তো তুমি সমালোচনা করতেছো কেন? গঠনমূলক সমালোচনা করেন এবং বলেন যে আপনি এটা না করে এটা করলে ভালো ভালো হতো, হতো। যাতে আমি ডিসহার্টেড না হই, আমি Inspired, রাইট। এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, রাইট। কিন্তু আমরা করি কি জানো, আমরা ভেঙাই মানে মুখটা করে রাত জাগা ফুল। ভালো কথা, রাত জেগে ফুল কেন? ওই যে রাত হচ্ছে অন্ধকারের কথা বলছি, আর ফুল হচ্ছে বলছি সত্যের কথা, সুন্দরের কথা, জ্ঞানের কথা। জীবন মানেই তো সতেজতার কথা। অন দ্যাট নোট সবাইকে জানিয়ে রাখি 31শে ডিসেম্বর 2021 মীর সাব্বির ভাইয়ের পরিচালিত প্রথম সিনেমা রাত জাগা ফুল আসছে আপনার পাশের প্রেক্ষাগৃহে। কোনো ধরনের কনফিউশন ছাড়া, কোনো ধরনের দ্বিতীয় চিন্তা ভাবনা ছাড়া আগে দেখে ফেলুন। দেখার পর যদি আপনার মনে হয় যে আপনার ভালো লেগেছে, সেটা নিয়ে কথা বলুন। আপনার মনে হয় যে এই জায়গাটা আরো বেটার হতে পারতো, সেটা নিয়েও কথা বলুন। অনেকদিন পর আপনাকে একটা ইন্টারভিউ নেওয়ার সুযোগ হলো আমার, অনেক ছোটবেলায় নিয়েছিলাম, বাট আমার দেখে খুব ভালো লাগে যে সাব্বির ভাই এখনো তার সেই এক্সাইটমেন্ট, তার সেই চার্ম, তার সেই স্মাইল ধরে রেখেছেন। আমি চাই যে আপনার এই স্মাইল, আমি চাই তোমার সঙ্গে আমার বয়সের দূরত্ব আছে, সেটা বয়সের দূরত্ব না থাকুক। আমাদের একটা সিনেমা যখন আমরা করেছিলাম একসাথে আপনার ডিরেকশন, তখন সব চলে যাবে। মনের দূরত্ব, মনের ভালোবাসা থাকলে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। লাভ ইউ সিয়াম, তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসি এবং তোমার সুন্দর সিনেমা যেন মানুষ দেখে, সেটা আমি প্রত্যাশা করি। এবং তোমার নতুন অভিনয়ের জন্য আবারও থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। যারা দেখলেন সবাই থ্যাংক ইউ সো মাচ। অনেক ডিটেইলস আলোচনা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এখন আমরা আমাদের মতো একটু গল্প করি। দেখা হবে নেক্সট এপিসোডে। বাই।